তারেক রহমানের উপর হামলার ছক, গুলশানে রহস্যময় দুই ব্যক্তি আটক। কি ঘটছে পর্দার আড়ালে? হঠাৎ করেই যেন এক উত্তপ্ত আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের রাজনীতি। দেশ জুড়ে এখন একটি আতঙ্ক, একটি প্রশ্ন। তবে কি আবারও কোনো রক্তক্ষয়ী ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে? অতি সম্প্রতি ঘটে যাওয়া হাদি হত্যাকাণ্ডের পর রাজনৈতিক অঙ্গনে যে থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সবচেয়ে বড় উদ্বেগের নাম এখন তারেক রহমান। বিভিন্ন গোয়েন্দা সূত্র এবং রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, যে কোনো মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর হতে পারে বড় ধরনের প্রাণঘাতী হামলা। এটি কি স্রেফ গুঞ্জন, নাকি পর্দার আড়ালে ঘনীভূত হচ্ছে অন্য কোনো ভয়াবহ ষড়যন্ত্র? কেন বারবার তার বাসভবনের আশেপাশে দেখা যাচ্ছে রহস্যময় সব মুখ? তবে কি খুব কাছ থেকেই তাকে টার্গেট করার ছক আঁকা হচ্ছে? আর এই চরম উত্তেজনাকর পরিস্থিতিতে কি করছে আমাদের দেশের প্রশাসন? দেশের অন্যতম শীর্ষ এই নেতার নিরাপত্তা কি আদৌ সুনিশ্চিত, নাকি সেখানেও রয়ে গেছে কোনো মরণ ফাঁদ? এসব চাঞ্চল্যকর প্রশ্নের উত্তর এবং সাম্প্রতিক ঘটনার নেপথ্যে সব রোমাঞ্চকর তথ্য জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক ঘটনাবলী পর্যবেক্ষণ করলে একটি উদ্বেগজনক চিত্র ফুটে ওঠে, যা দেশের মানুষের মনে গভীর উৎকণ্ঠার সৃষ্টি করেছে। বর্তমানে রাজনৈতিক অঙ্গনে যে অস্থিরতা বিরাজ করছে, তার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 17 বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরার পর থেকেই তাকে ঘিরে এক ধরনের অদৃশ্য হুমকির ছায়া পরিলক্ষিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক এবং দলটির নেতাকর্মীদের মধ্যে এই আশঙ্কা তীব্র হয়ে উঠেছে। যে কোনো মুহূর্তে তারেক রহমানের উপর বড় ধরনের কোনো হামলার বা নাশকতার চেষ্টা হতে পারে। এই আশঙ্কা যে কেবল অমূলক নয়, তার প্রমাণ মিলেছে তার বাসভবনের আশেপাশের গতিবিধি এবং সাম্প্রতিক কিছু অশুভ তৎপরতা দেখে। দেশের বর্তমান প্রেক্ষাপটে তারেক রহমান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হয়েছেন। তার ফলে তাকে সরিয়ে দেয়া বা শারীরিকভাবে আঘাত করার চেষ্টা করা হতে পারে বলে অনেকেই ধারণা করছেন। এই আশঙ্কার পেছনে মূল কারণ হল তার বিপুল জনসমর্থন এবং দেশের রাজনীতিতে তার ক্রমবর্ধমান প্রভাব। তাই যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। এই উদ্বেগের রেশ কাটতে না কাটতেই গত রোববার রাজধানীর গুলশানে তারেক রহমানের বাসভবনের সামনে থেকে অত্যন্ত রহস্যজনকভাবে দুজনকে আটক করার ঘটনা ঘটেছে। এই ঘটনাটি পুরো বিষয়টিকে আরো ঘনীভূত করেছে। ওই দিন সকালে গুলশানের 196 নম্বর বাসভবনের সামনে দায়িত্বরত পুলিশ এবং চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স বা সিএসএফ সদস্যরা লক্ষ্য করেন যে একজন ব্যক্তি অত্যন্ত সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছেন। সকাল আনুমানিক 10টা 50 দিকে মোহাম্মদ রুহুল আমিন নামের 46 বছর বয়সী ওই ব্যক্তি তারেক রহমানের বাসভবন এবং সেখানে থাকা বিভিন্ন গাড়ির নানা কোণ থেকে ছবি তুলছিলেন। কোনো নির্দিষ্ট অনুমতি ছাড়া এবং নিরাপত্তার খাতিরে সংরক্ষিত এলাকায় এভাবে ছবি তোলা মোটেই স্বাভাবিক ছিল না। সিএসএফ সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে চ্যালেঞ্জ করেন এবং জিজ্ঞাসাবাদ শুরু করেন, কিন্তু জিজ্ঞাসাবাদের সময় রুহুল আমিনের কথাবার্তায় প্রচুর অসংলগ্নতা পাওয়া যায়। তিনি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা হলেও সেই মুহূর্তে তার সেখানে উপস্থিতির কোনো সদুত্তর দিতে পারেননি, যার ফলে তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই মাত্র কয়েক মিনিটের ব্যবধানে অর্থাৎ বেলা 11টা 15 দিকে একই বাসভবনের সামনে থেকে মোহাম্মদ ওমর ফারুক নামে আরেক ব্যক্তিকে আটক করা হয়। তার গতিবিধিও ছিল চরম সন্দেহজনক। পুলিশ যখন তার দেহ তল্লাশি করে, তখন তার কাছ থেকে 2 পুড়িয়া উদ্ধার করা হয়। যদিও প্রাথমিকভাবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি, তবে তারেক রহমানের বাসার মতো একটি স্পর্শকাতর জায়গার সামনে কেন এই ধরনের ব্যক্তিরা বারবার আনাগোনা করছেন, তা নিয়ে জনমনে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। একই দিনে কাছাকাছি সময়ে দুজনের আটক হওয়ার ঘটনাটি কেবল বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এটি কোনো পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ কিনা তা নিয়ে প্রশাসন এবং গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে। সাধারণ মানুষের মনেও এই ধারণা বদ্ধমূল হচ্ছে যে এই সন্দেহজনক ব্যক্তিরা হয়তো বড় কোনো হামলার আগে তথ্য সংগ্রহ বা রেকির কাজে নিয়োজিত ছিলেন। এই 2 ব্যক্তির আটকের ঘটনার পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। সরকার, উচ্চ মহল এবং নিরাপত্তা সংস্থাগুলোর বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। 17 বছর পর তারেক রহমান দেশে ফেরার পর থেকেই মূলত তার জন্য কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল। তবে গুলশানের এই সাম্প্রতিক ঘটনাটি নিরাপত্তার দুর্বলতা বা সম্ভাব্য ঝুঁকিগুলোকে নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ফলে বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন থেকে তারেক রহমানের
বাসভবন এবং তার যাতায়াতের পথে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির দ্বিগুণ করা হবে। শুধু পুলিশ বা সিএসএফ নয়, অন্যান্য বিশেষায়িত বাহিনীর সদস্যরা এখন সতর্ক অবস্থানে রয়েছেন। বিশেষ করে তারেক রহমানের বাসভবনের সামনের রাস্তা এবং পার্শ্ববর্তী গলিগুলোতে বাইরের মানুষের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সেখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। তারেক রহমানের দৈনন্দিন জীবনযাপনের ধরনে একটি বিশেষ বিষয় লক্ষ্য করা যায়, যা তার নিরাপত্তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি অত্যন্ত সাদাসিধে ভাবে চলাফেরা করতে পছন্দ করেন। জানা গেছে তিনি তার গুলশানের বাসা থেকে হেঁটে নিজের অফিসে যাতায়াত করেন। তার বাসা এবং অফিসের দূরত্ব খুব বেশি না হয় তিনি জনবিচ্ছিন্ন না থেকে সাধারণ কর্মীদের কাছাকাছি থাকতে পছন্দ করেন। যদিও তিনি হেঁটে যাতায়াত করেন, তবুও তার নিরাপত্তার জন্য সেখানে ত্রিস্তরীয় সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। তিনি যখন বাসা থেকে বের হন তখন তার চারপাশে সিএসএফ এর একটি শক্তিশালী বেষ্টনী থাকে এবং পুলিশ বাহিনীর সদস্যরাও তার যাত্রাপথে কড়া পাহারা বসিয়ে থাকেন। হেঁটে যাওয়ার এই প্রবণতা কর্মীদের মধ্যে উৎসাহ যোগালেও নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এটি একটি ঝুঁকিপূর্ণ অভ্যাস। তাই প্রশাসন এখন এই যাত্রাপথের প্রতিটি ইঞ্চি জায়গাকে নিশ্ছিদ্র নিরাপত্তার আওতায় নিয়ে এসেছে। তারেক রহমানের বর্তমান আবাসস্থল এবং অফিসের অবস্থানটি ঢাকার অত্যন্ত অভিজাত ও সুরক্ষিত এলাকা হিসেবে পরিচিত গুলশান জোনের। তিনি বর্তমান গুলশান এভিনিউর 196 নম্বর বাড়িতে অবস্থান করছেন। উল্লেখ্য যে গত 25শে ডিসেম্বর তিনি দীর্ঘ নির্বাসন শেষে তার স্ত্রী ডক্টর জোবায়দা রহমান এবং মেয়ে জাইমা রহমানকে নিয়ে এই বাড়িতে ওঠেন। ঐতিহাসিক প্রেক্ষাপট অনুযায়ী এই বাড়িটি মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি হিসেবে তিনি পেয়েছেন। 1981 সালে জিয়াউর রহমান নিহত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি সাত্তারের মন্ত্রিসভায় অত্যন্ত সম্মানের সাথে খালেদা জিয়াকে এই বাড়িটি বরাদ্দ দিয়েছিল। গত কয়েক মাস আগে বাড়ির দলিলপত্র হস্তান্তর সম্পন্ন হওয়ার পর এটি সংস্কার করে থাকার উপযোগী করা হয়। এই বাড়িটি থেকে তার রাজনৈতিক কার্যালয় বা অফিস খুব কাছেই অবস্থিত। ভৌগোলিকভাবে গুলশানের এই এলাকাটি অত্যন্ত সুশৃঙ্খল হলেও সাম্প্রতিক সন্দেহজনক ব্যক্তিদের আটক হওয়ার প্রমাণ করে যে অপরাধীরা যে কোনো সময় নিরাপত্তা প্রাচীর ভেদ করার চেষ্টা করতে পারে। পুরো বিষয়টি মূল্যায়ন করলে দেখা যায় তারেক রহমানের নিরাপত্তা এখন রাষ্ট্রীয় রাজনীতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। একদিকে রাজনৈতিক প্রতিপক্ষ ও ষড়যন্ত্রকারীদের হামলার আশঙ্কা, অন্যদিকে সন্দেহজনক ব্যক্তিদের আটক। সব মিলিয়ে গুলশানের এই এলাকাটি এখন কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হচ্ছে যে তার নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তবুও সাধারণ মানুষ এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের অদৃশ্য আতঙ্ক বিরাজ করছে, কারণ ইতিহাসের পাতায় বারবার রাজনৈতিক কাণ্ড বা হামলার ঘটনা বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করছে। তাই তারেক রহমানের মতো একজন শীর্ষ নেতার নিরাপত্তা নিশ্চিত করা কেবল একটি দলের বিষয় নয়, বরং দেশের স্থিতিশীলতার জন্য একটি অপরিহার্য। সামনের দিনগুলোতে তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে এই সন্দেহজনক ব্যক্তিদের আসল পরিচয় এবং তাদের পেছনে মাস্টারমাইন্ড কারা। ততক্ষণ পর্যন্ত প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীগুলোকে এই সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে। পরিশেষে বলা যায়, তারেক রহমানের উপর সম্ভাব্য হামলার গুঞ্জন এবং দুই ব্যক্তির রহস্যজনক আটক হওয়ার ঘটনাটি কোনো সাধারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয় নয়। এটি একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকেই। দীর্ঘ প্রবাস জীবন থেকে ফিরে এসে তিনি যখন দেশের রাজনীতিকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছেন, ঠিক তখনই তার উপর এই ধরনের থ্রেট আসা উদ্বেগের। প্রশাসন বর্তমানে যে কঠোর অবস্থান নিয়েছে তা বজায় রাখা জরুরি এবং একই সাথে তার যাতায়াতের পথ ও বাসভবনের নিরাপত্তা আরও আধুনিকায়ন করা প্রয়োজন। তারেক রহমান যেভাবে সাধারণ মানুষের সাথে মিশছেন এবং হেঁটে অফিসে যাচ্ছেন, সেই স্বতঃস্ফূর্ততাকে বজায় রেখেই যেন নিরাপত্তা বলয়টি এমনভাবে তৈরি করা হয় যাতে কোনো অশুভ শক্তি তার ক্ষতি করার সাহস না পায়। গুলশানের এই 196 নম্বর বাড়িটি আজ কেবল একটি বাসভবন নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির একটি অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যার নিরাপত্তা আজ সময়ের দাবি। কামরুন নাহার রাখি, কেয়ানার মিডিয়া।